মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 তারিখে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারটি এখন খালি। এই চেয়ারটিতে এখন কে বসতে যাচ্ছে তা নিয়ে সারা দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। সংবিধান অনুসারে আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করবে। ধারণা করা যাচ্ছে বর্তমান বিএনপি দলীয় সরকার থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তবে এই তালিকায় বিএনপির প্রথম সারির কয়েকজন নেতা ও মন্ত্রীর নাম উঠে এসেছে। এছাড়াও দেশের সর্বজ্যেষ্ঠ কিছু ব্যক্তিও এ তালিকায় রয়েছেন, যারা কিনা সবাই রাষ্ট্রপতির ক্ষমতায় বসার জন্য উপযুক্ত ও যোগ্য। তবে কথায় আছে, যোগ্য থেকেও যোগ্য বেছে নেওয়া এখন সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব রাষ্ট্রপতির ক্ষমতায় আসতে পারে এমন 8 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, যারা মেধা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতায় সবার থেকে এগিয়ে। তো চলুন দেখে নেই কে হতে যাচ্ছে আগামীর রাষ্ট্রপতি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষাজীবনে উজ্জ্বল সাফল্য এবং পেশাগত জীবনে একজন স্বনামধন্য ভূতত্ত্ববিদ ও শিক্ষাবিদ। এই 3 পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিত্ব। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। 2026 সালের রাজনৈতিক অঙ্গনে তিনি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তবে রাষ্ট্রপতি হিসেবে তার নাম হঠাৎ করে আলোচনায় আসেনি। অনেক আগে দলীয় অন্তর্মহলে ও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় তার নাম ঘুরে ফিরে এসেছে। 2023 সালে বগুড়ায় অনুষ্ঠিত বিএনপির এক বিভাগীয় সমাবেশে দলটির নেতা জি.এম. সিরাজ ঘোষণা করেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং খন্দকার মোশাররফ হোসেন হবেন রাষ্ট্রপতি। সেই বক্তব্যই পরবর্তীতে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ 2026 সালের নির্বাচনে কুমিল্লা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আরও 4 বার জাতীয় সংসদের সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তার রয়েছে সমৃদ্ধ একাডেমিক পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে তিনি বহু বছর শিক্ষকতা করেছেন এবং দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় অবদান রেখেছেন। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার অভিজ্ঞতা বিস্তৃত। 1991 সালে নির্বাচিত হয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে 2001 সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তিনি বিএনপির অন্যতম নির্ভরযোগ্য নীতি নির্ধারক হিসেবে পরিচিত, যে কারণে খন্দকার মোশাররফ হোসেনকে বিএনপির অভ্যন্তরে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় তার নাম খুব বেশি উচ্চারিত না হলেও বিএনপির ভেতরে রুহুল কবির রিজভীকে ঘিরে রয়েছে আলাদা গুরুত্ব। দীর্ঘদিন ধরে দলটির অন্যতম সক্রিয় ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত তিনি। বর্তমানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় রাজনীতির নানা চড়াই উৎরাইয়ের মধ্যেও রিজভী ছিলেন বিএনপির অন্যতম নির্ভরযোগ্য মুখ। আন্দোলন, সংগ্রাম, মামলা, গ্রেফতার ও রাজনৈতিক চাপের সময়েও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। অনেকের মতে বিএনপির দুঃসময়ের সবচেয়ে বেশি চাপ ও নির্যাতনের মুখোমুখি হওয়া নেতাদের সবার উপরেই থাকবেন তিনি। 2026 সালের নির্বাচনে তাকে কোনো আসনে প্রার্থী না করা হলেও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব ভবিষ্যতে তার জন্য গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব বিবেচনা করতে পারে। কারণ দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের প্রতি তার অবিচল আনুগত্য তাকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত করেছে। আর সেই কারণে ভবিষ্যতের রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা সাংবিধানিক দায়িত্বের আলোচনায় রিজভীর নামও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। ড. আব্দুল মঈন খান রাষ্ট্রপতি হবার দৌড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নামও উঠে এসেছে। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তথ্যমন্ত্রী হন এবং পরে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের ভেতরে তিনি তুলনামূলকভাবে ভদ্র, কম বিতর্কিত এবং গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। এ কারণেই রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ সাংবিধানিক পদে ড. মঈন খানের নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও রাজনৈতিক পরিপক্কতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নজরুল ইসলাম খান রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়।
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাষ্ট্রনীতি সম্পর্কে গভীর জ্ঞানের কারণে তিনি বিএনপির অন্যতম কৌশলবিদ হিসেবে পরিচিত। 2018 ও 2026 সালের নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। দলীয় কর্মসূচি, গণসমাবেশ এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তার সক্রিয় অংশগ্রহণ তাকে দলের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছে। যদিও দলীয় সূত্রে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও বিবেচনার কথা শোনা যায়, তবুও রাষ্ট্রপতি পদের আলোচনায় তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলার কারণে নজরুল ইসলাম খানকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর জন্য যোগ্য ব্যক্তিদের একজন হিসেবে দেখা হয়। জোবাইদা রহমান। জানি অনেকেই বিশ্বাস করতে চাইবেন না জোবাইদা রহমান রাষ্ট্রপতি কিভাবে হতে পারে। রাজনীতি আর দাবা খেলার মাঝে খুব একটা তফাৎ নেই। অপ্রত্যাশিত এক চালেই যে কোনো মুহূর্তে পুরো দৃশ্যপট বদলে যেতে পারে। সে সমীকরণে দাঁড়িয়ে ডাক্তার জোবাইদা রহমানকে রাষ্ট্রপতির দৌড়ে দেখাটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও রাজনীতির ময়দানে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী হওয়ায় যেমন তার এক শক্ত রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি কেবল পারিবারিক পরিচয়ে তিনি সীমাবদ্ধ নন। শিক্ষা, মেধা ও বুদ্ধিমত্তায় তিনি অনন্য এক ব্যক্তিত্ব। পেশাগত জীবনের সফল একজন চিকিৎসক হিসেবে যেমন তার সুনাম রয়েছে, তেমনি মার্জিত স্বভাব ও প্রজ্ঞার কারণে সার্বজনীনভাবেও তিনি প্রশংসিত। একদিকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বধূ, অন্যদিকে নিজের যোগ্যতায় গুণান্বিত। সব মিলিয়ে রাষ্ট্রপতির মতো শীর্ষ পদের সম্ভাব্য আলোচনায় ডাক্তার জোবাইদা রহমান যে বেশ জোরেশোরে টিকে আছেন তা বলাই যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির পদের আরেক আলোচিত ব্যক্তির নাম বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া শিক্ষাগত যোগ্যতায়ও তিনি অসামান্য মেধাবী একজন ব্যক্তি। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তী সময় বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। আর একটি কথা না বললেই নয়, বিএনপির দুঃসময়ে যখন তারেক রহমান লন্ডনে ছিলেন, তখন দলকে একাই পরিচালনা ও নেতৃত্ব দিয়েছেন এই মির্জা ফখরুল, যে কারণে দলের সুসময়ে এই ত্যাগী নেতাও পেতে পারেন দেশের সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রপতির পদটি। ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতির ক্ষমতায় আসতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সবার উপরে যাদের নাম আসছে, তাদের মধ্যে 24 আন্দোলনের পর দেশের সর্বোচ্চ দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম। নোবেলজয়ী ডক্টর ইউনুসের নাম পুরো বিশ্বে আলোচিত। যেহেতু বিএনপি সরকার গঠন করছে, সেহেতু আওয়ামী লীগের সরকারের সময় তার বিরুদ্ধে মামলা ও নানা ধরনের চাপের ঘটনায় বিএনপি প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ইউনুসের গ্রহণযোগ্যতা, বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনে তার নাম ব্যবহার করার কৌশল বিএনপির জন্য একটি বড় সুবিধা হতে পারে। রাষ্ট্রপতির মতো তুলনামূলকভাবে নিরপেক্ষ প্রতীকী পদে তাকে বসালে আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব, এমন ধারণাও বিএনপির ভেতরে রয়েছে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, ডক্টর ইউনুস নিজে আদৌ এ দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা। তবে ধারণা করা যায় দেশের স্বার্থে তাকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়, তাহলে অবশ্যই তিনি গ্রহণ করবেন। হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বর্তমানে সবার উপরে রয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক বললাম কারণ মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিনের কাছে জমা দিয়েই ইস্তফা দিয়েছেন। সে কারণে সংবিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করেছেন এবং তার পদে আর থাকতে পারবেন না, যে কারণে তার স্পিকারের চেয়ারটি ছেড়ে দিতে হয়েছে। তিনি তারেক রহমান সরকারের মন্ত্রী ও খালেদা জিয়ার মন্ত্রীর সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভোলা 3 আসন থেকে তিনি পরপর 6 বার সহ 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির একজন সদস্য ছিলেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি কম চান না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে 1964 সালে BA সম্মান এবং 1965 সালে MA ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে স্পিকার থাকাকালীন আপনারা তার প্রজ্ঞা ও অসামান্য মেধা এবং বুদ্ধিমত্তার প্রমাণ পেয়েছেন, যে কারণে ধারণা করাই যায় সরকার চাইলে হাফিজ উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে না সরিয়ে একেবারে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারে। তো বন্ধুরা, রাষ্ট্রপতি হতে পারে এমন ব্যক্তিদের সম্ভাব্য একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কে হবে এখনও তা চূড়ান্ত হয়নি। তো বন্ধুরা, আপনাদের কাছে এই তালিকায় কাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য বলে মনে হয়েছে কমেন্টে লিখে জানান তার নাম।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।